পিরিয়ডের যন্ত্রণায় যখন বেডশিট আঁকড়ে নীরবে চোখের পানি বেরোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পেটের ওপর গরম কিছু স্পর্শ পেয়ে আবেশে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। ঘড়িতে এখন সময় ঠিক রাত 2টা। পিরিয়ড শুরু হয়েছে প্রায় ঘন্টা খানেকের মধ্যেই আমার চেহারার লাবণ্য কমে গেছে অনেকটাই। আর এর একমাত্র কারণ আমার পেটের ব্যথা। যন্ত্রণায় চোখের পানি চলে এসেছে। এত রাতে ব্যথা নিয়ে পড়ে আছি যাতে রাহাত বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে, কারণ সে বুঝলেই বড্ড পাগলামি করবে। মুখ বুজে সহ্য করছিলাম। হুট করেই দেখি রাহাত উঠে ওয়াশরুমে চলে গেল। আর তারপর অনেক সময় পর যখন পেটে হট করে হট ব্যাগের স্পর্শ পেলাম, ঠিক তখনই বুঝে গেছিলাম মানুষটা আর কেউ না, যে এত রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে। রিয়া, এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও, নিজের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো। আমি তো আর সব জানতা সমরেশ না যে না বললেই সব বুঝে যাব। রিয়া মহারানীর কি লাগবে? রাহাতের কথা চোখ মেলে তাকিয়ে দেখি রাহাত গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এত রাতে জাগরণে তার চোখের নিচে কালি পড়ে যায়। একটা নতুন কিছু নয়, বিয়ের পর থেকেই। আমি হেসে বললাম, কে বলেছে এত রাতে কষ্ট করে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি আনতে? আমি তো ঠিকই আছি। রাহাত এবার রেগে গিয়ে বলে যে, হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি তুমি কতটা ঠিক আছো। ভাবছো আমি কিছু বুঝি না? তোমায় কবে বোঝাতে পারবো যে এটা কোনো নর্মাল সমস্যা না? তোমরা মেয়েরা মুখে বলতে চাও না কেন? কি সমস্যা বললে? বারবার বিছানার এপাশ ওপাশ করছো ব্যথায়, আর আমি বুঝবো না? এতটাও বুঝ আমি নই। এবার চুপচাপ ঘুমাও বলেই রাহাত আমার পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে আমার 10টায়। অবাক কাণ্ড, আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়, তাহলে ঘুম ভাঙলো না কেন? ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ঢাকনা দিয়ে ঢাকা। বোঝা হয়ে গেছে পতিদেবেরই কাজ। রাহাত রান্না করে রেখে গেছে আমার জন্য। তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। বিয়ের আগে যখন চাচির কাছে ছিলাম, চাচি আমাকে দিয়ে কত কাজ করাতো, না খেয়ে থাকতে হতো। আসলে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়, সেই থেকেই ছোট চাচুর সংসারে বড় হয়ে আমি। প্রথম প্রথম চাচি আদর করলেও সময়ের সাথে বদলায় চাচির আচরণ। আর এই মানুষটা আমাকে চাচির অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আল্লাহর আশিস রহমত, আমি এমন মানুষ পেয়েছি যে আমার সব খেয়াল রাখে, বিপদে ছায়ার মতো আগলে রাখে। তো বন্ধুরা, এটা তো ছিল একটা গল্প মাত্র, কিন্তু এরকমও ভালোবাসা আজকালকার দিনে সত্যিই দেখা যায়। এখনও কিছু কিছু ভালোবাসা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, যেগুলো এই গল্পে রাহাত ও রিয়ার মতো। গুড মর্নিং বন্ধুরা। গল্পে গল্পে অনেক কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো স্নান করে চলে এসেছি সোজা ওপরে কাপড় জামা মেলতে। আমার এই ছোট্ট ছাদটা আমার যে কি প্রিয়, তো তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, কাজ চলছে বলে চারিদিক সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো কোনো রকম মেলে দিলাম, মেলার মতো তারও নেই। এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে রান্নাবান্না রয়েছে, তো তার আগে চারিদিকটা একটু পাক খেয়ে নেব। উপরে আসলে আমি এদিক ওদিক সেদিক একটু দেখতে ভালোবাসি। চারিদিকে বেশ সবুজ, আমার বাড়ির পাশে এখনও সবুজের অস্তিত্ব রয়েছে। তো যাই হোক, চলো। আজকে রোদটাও প্রচণ্ড উঠেছে, একদম গরমকাল যাকে বলে সেই রকম রোদই লাগছে, গরমটাও সেই লাগছে। নিচে তো অতটা বোঝা যায় না, রোদের মধ্যে আসলে বোঝা যায়। তো আমি নিচে চলে যাই। সোনায় ওদিকে ঘুমোচ্ছে, ওকে তুলতে হবে, ওর এক্সাম শেষ, স্কুলও নেই। তো আমি রান্নাঘরে ভাত ডালটা বসেই চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুরকে দিতে। তো সকাল সকাল ভালো মতো ঠাকুরকে দিয়ে নেব, একদম মন ভরে ঠাকুরকে দেব, তারপরে চলে যাব রান্নাঘরে। এখন বাজে দেখো ঘড়িতে সময় 8টা 10। 8টা বাজলে আমি কিন্তু ভাত ডাল বসিয়ে দিই, তারপরেই আসি পুজো দিতে। তো গুছিয়ে ঠিকঠাক কাজ করলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। আমার ঠিক 10:30-10টার মধ্যে রান্নাবান্না সমস্ত হয়ে যায়। সবজি বাজার যেহেতু বাড়িতে থাকে, এক একদিন হয়তো মাছের জন্য আমাকে অপেক্ষা করতে হয়। তো আজকে আর কালকে দুদিন মিলে, মানে আজ আর আগামীকাল, তো দুদিন মিলে আমাদের বাঙালিদের চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ। তো ঘরের ঠাকুরকে তো ভালো মতো দিতেই হবে। আর ছিল নীল ষষ্ঠী, তো সেই কারণে এখানে আমার যেহেতু ঘরে একটা ছোট্ট শিব আছে, তো সেই ঠাকুরটাকে আমি সুন্দর করে আগের দিন মাথায় জল ঢেলেছি। আর আজকে আমি ভালো মতো পুজো দিয়ে নিচ্ছি,
কারণ আজকে চৈত্র মাসের সংক্রান্তি। তো চলো পুজো টুজো দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার পুজোটা দেওয়া হয়ে গেছে সুন্দর করে। তো ভালো মতো সকালবেলা পুজোটা করে নিলে না সারা দিনটাও যেন অনেকটাই ভালো যায়। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আগের দিন রাত্রেবেলা মা মোচাটা কেটে রেখেছিল। তো মোচা, শাক সবজি, মানে সবজিটা না, শাক এই সমস্ত হলে আগের দিন রাতেই মা কেটে বেছে পরিষ্কার করে রাখে, তাহলে আমার সকালবেলা রান্না করতে সুবিধা হয়। যেহেতু আমার সকাল সকাল রান্নার ঝামেলা, খাওয়ার ঝামেলাটা থাকে, তো সকাল সকাল রান্নাটাই বসাতে হয়। তো চলো মোচাটা আগে বসিয়ে নিই। তো মোচাটা বসিয়ে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার আমি বেশ পরিমাণে কিছুটা বাদাম ভেজে নেব, কারণ লাল শাকে দেবো বাদাম, আর মোচার ঘন্ট করব সেখানেও বাদাম দেবো। একেবারে বাদামটা আমি ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার আমি একটু গুঁড়ো করে নিয়ে তারপরে শাক ও মোচার ওপর ছড়িয়ে দেবো, সেটা খেতে বেশি ভালো লাগে। আর ফ্রিজটা বেশ নোংরা হয়েছিল, তো ফ্রিজটা আমি এবার পরিষ্কার করছি। তো আগের দিন আমরা সবাই নিরামিষ খেয়েছি বলে বেশ কিছু ফ্রিজে খাবার ভরা ছিল, সেগুলোই বের করে পরিষ্কার করে ফ্রিজটা ভালো মতো মুছে নিলাম। আর 2-3টে মতো ডিম বের করে নেব, দেখে নিচ্ছি ভালো যে ফাটা ফাটা আছে কিনা, কারণ ভাতে সেদ্ধ দেবো সেই কারণে। আর এখানে বিকালবেলা আমি সোনাইকে নিয়ে একটু বাজারে এসে গেছিলাম গোপু সোনার ড্রেস কিনতে। তো দেখো পরের দিন যেহেতু পয়লা বৈশাখ, আমার গোপু সোনার ড্রেস কেনা হয়নি। তো যে দোকানে এসেছি কত সুন্দর একটা গোপু সোনাকে বসানো